A very good evening to everyone. আজকে আমরা আমাদের 8th টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো বিভিন্ন মনোবিদ। ভাষা মনোবিদ্যা বা ল্যাঙ্গুয়েজ পেডাগোগির জগতে কিছু নাম চিরস্মরণীয়। আজ আমরা এরকমই কিছুজন বিখ্যাত মনোবিদ ও তার তত্ত্বের সাথে পরিচিত হব। তাদের মূল ধারণাগুলিকে তুলে ধরা হয়েছে কিছু কিওয়ার্ডস বা সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে, যাতে আপনারা সহজেই তা মনে রাখতে পারেন। প্রথমেই দেখুন, ভাষার মূল তত্ত্ব হিসেবে যে মনোবিদ তার নাম দেওয়া হচ্ছে জ্যঁ পিয়াজে। তাহলে আমরা প্রথম নামটি পাচ্ছি জ্যঁ পিয়াজে। তিনি কি বলেছেন? জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে। এর অর্থ হলো শিশুরা নিজস্বভাবেই চিন্তাধারা করার ক্ষমতা রাখে। শিশুরা নিজেরাই অন্বেষণের মাধ্যমে শেখে। জ্যঁ পিয়াজে তিনি বলেছেন অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, মানে শিশুরা বা শিক্ষার্থীরা হলো সক্রিয় নির্মাণকারী। তাহলে কগনিটিভ, জ্ঞানীয় বা প্রজ্ঞা বা নির্মাতাকারী বা অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, এই শব্দগুলি কার সাথে জড়িত? জ্যঁ পিয়াজের সাথে জড়িত। আজকে আমরা কিন্তু মনোবিদদের সাইকোলজি বা পেডাগোগি সম্পর্কে যা যা আছে সমস্ত তত্ত্ব কিন্তু আজকে আমরা পড়ছি না। আমরা স্পেশালি ফোকাস করছি ভাষার যে পেডাগোগি, সেই সম্পর্কে বিভিন্ন মনোবিদরা কি বলেছে তার উপরে। নেক্সট মনোবিদ ভাষার ক্ষেত্রে মনোবিদ লে ভাইগটস্কি। তার মূল ভাবনা কি? তার মূল ভাবনা হলো সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব বা সোশিও কালচারাল থিওরি। এর মানে কি? এর মানে হচ্ছে শিশুরা শিখবে সামাজিক ভাব বিনিময় বা সাংস্কৃতিক ভাব বিনিময় আদান প্রদানের মাধ্যমে। যেরকম জ্ঞান বা কগনিটিভ বা অ্যাক্টিভ কনস্ট্রাক্টর, নির্মাণকারী, এই সমস্ত শব্দগুলি শুনলে আমরা জ্যঁ পিয়াজে অপশনটি চুজ করে নিই, সেরকমই সমাজ, সংস্কৃতি বা সামাজিক ভাব বিনিময়, মানে সমাজকে যেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে বা একে অপরের সাথে কথা বলাকে যেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, কমিউনিকেশন যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে কোন মনোবিদ সবথেকে বেশি ফোকাস করেছেন? তিনি হচ্ছেন লে ভাইগটস্কি। এই নামটা কিন্তু ভাষা পেডাগোগের ক্ষেত্রে প্রচুরই ইম্পর্ট্যান্ট একটি নাম। এখান থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন আসে এই সামাজিক ভাব বিনিময় তত্ত্বর উপর। এরপর আরও 3টি লে ভাইগটস্কির যে তত্ত্ব রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে ZPD। এর ফুল ফর্মটা অনেকবার এসছে, এটা কিন্তু আপনাদের সিডিপিতেও আসে, আবার ভাষা পেডাগোগিতেও আসছে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তার মানে কি? দেখুন, জোন মানে কি? একটা সীমাকে বোঝানো হচ্ছে, দক্ষতার সীমা, যেখানে শিশুরা একা একা কোনো কাজ বা পড়াশোনা করতে পারে না, কারোর সাহায্য করতে পারে। দেখবেন যখন আমরা আঁকি, কোনো একটা মানুষের মুখ আঁকছি কিংবা দুর্গা ঠাকুরের একটা মুখ আঁকছি, প্রথম কিন্তু আমরা একা একা সেটা করতে পারি না। আমাদেরকে যখন কেউ সাহায্য করে তখন সেটা আমরা ভালো করে করতে পারি। তাহলে এই যে সীমা, তাহলে ভাষা দক্ষতার যে সীমা, যেখানে শিশুরা একা একা করতে পারছে না কাজটা, বা লিখতে পারছে না বা পড়তে পারছে না, কাউকে সাহায্য করতে হচ্ছে সেখানে, সেই সীমাটাকে বলা হচ্ছে ZPD। ধরুন একজন ছাত্র নিজে যোগের কঠিন অঙ্ক করতে পারছে না, কিন্তু শিক্ষক যখন সাহায্য করছে, যেমন 3 অঙ্কের যোগ হচ্ছে যখন, বা 4 অঙ্কের যোগ হচ্ছে, তখন কিন্তু সে শিক্ষকের সাহায্যে করে নিতে পারছে। তাহলে তার যে সীমাটা, সে ধরুন 2 অঙ্ক পর্যন্ত নিজে করে নিতে পারছে, এই সীমাটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD। নেক্সট আমরা আসছি MKO, মোর নলেজেবল আদার। মানে কি? এই যে আমি এক্ষুনি বললাম, টিচারটা তাকে একটুখানি হেল্প করলো অঙ্ক করার সময়, তাহলে সেই ব্যক্তি বা যে টিচার, যিনি কোনো নির্দিষ্ট কাজে শিক্ষার্থী বা অন্যান্য তুলনায় বেশি দক্ষ, মানে যাকে হেল্প করা হচ্ছে আর যিনি হেল্প করছেন, তাহলে যে হেল্প করছে সে নিশ্চয়ই বেশি জানে যাকে হেল্প করা হচ্ছে তার থেকে। একটা স্টুডেন্টকে যখন অঙ্ক শেখানো হচ্ছে, তার মানে টিচার সেখানে হচ্ছে MKO বা মোর নলেজেবল আদার। দেখবেন অনেক ক্লাসে আমরা কোনো সিনিয়র দাদা দিদির কাছ থেকে একটু হেল্প নিয়ে নিই, যে কীরকম আগেরবার প্রশ্ন এসেছিল, বা এই স্যার কীরকম প্র্যাকটিক্যালে প্রশ্ন ধরেন। এই যে যারা সিনিয়র, যারা হেল্প করছেন, তারা হচ্ছেন মোর নলেজেবল আদার, যার কাছ থেকে আমরা হেল্পটা নিচ্ছি। নেক্সট আমরা
দেখব স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং একটি প্রচুরই ইম্পর্টেন্ট টপিক, সাব টপিক আর কি। দেখুন, স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে এই হেল্পটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। শিক্ষার্থীকে শেখার সময় ধাপে ধাপে সহায়তা করা, যতক্ষণ না সে নিজে কাজটি শিখে নিতে পারছে। তাহলে কতক্ষণ হেল্প করা হবে? যতক্ষণ না সে নিজে কাজটা শিখছে। তাহলে এই হেল্পটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ধরুন, শিক্ষক প্রথমে অঙ্কের নিয়মটা বোঝাচ্ছেন, যেমন আমরা পিথাগোরাসের থিওরেম পড়ি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বোঝাচ্ছে। তারপর ছোট ছোট ধরুন উদাহরণ দিয়ে করাচ্ছে। তারপর দেখছেন টিচার যে ছেলেটি বা শিক্ষার্থীটি নিজে থেকে অঙ্কটা করতে পারছে কিনা, স্বাধীনভাবে নিজেই করে দিতে পারছে কিনা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এই যে হেল্পটা করা হচ্ছে। বা ধরুন কেউ যখন আমরা এবিসিডি লেখা শিখছি, অনেকে বিডি বা পি কিউ বুঝতে পারছে না, একই রকম লিখে দিচ্ছে। বেশিরভাগজন স্মল এম আর স্মল এন অনেকটা একই রকম লিখে দেয়। তখন তাকে যখন বোঝানো হচ্ছে যে স্মল এম আর স্মল এন কীভাবে লিখতে হচ্ছে, এই যে হেল্পটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তারপরে আমরা আসছি মনোবিদ অ্যালবার্ট বান্ডুরা সম্পর্কে। অ্যালবার্ট বান্ডুরা কি বলছেন? তিনি বলেন, মানুষ শেখে পর্যবেক্ষণ করে, অনুকরণ করে এবং মডেল অনুসরণ করে। এই যে অনুকরণ বা ইমিটেশন, তার হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি, কিন্তু বান্ডুরা অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটির সাথে খুবই পরিচিত সেটা হচ্ছে ইমিটেশন বা হচ্ছে অনুকরণ করার শিক্ষা। এই তত্ত্বের মূল শব্দই হচ্ছে পর্যবেক্ষণ ভিত্তিক শেখা, মানে পর্যবেক্ষণ করে শিখছে, দিয়ে অনুকরণ করছে। মানে আমি দেখলাম টিচার বোর্ডে এইভাবে ডাব্লিউ লিখলো, আমিও এইভাবে ডাব্লিউ লিখে নিলাম। এই যে পর্যবেক্ষণ করা হচ্ছে বা অনুকরণ করে যে লেখা, সেই তত্ত্বটি কে বলছেন? অ্যালবার্ট বান্ডুরা বলছেন। যেমন ধরুন, একটা শিশু দেখছে যে তার পাশে যে শিক্ষার্থী বসে আছে সে তার ভালো ব্যবহার বা গুড ম্যানার্সের জন্য প্রশংসা পাচ্ছে। তখন সে কী ভাবছে, আমিও তাহলে এবার গুড ম্যানার্স করব, ম্যাডাম স্যারদের সাথে ভালোভাবে বিহেভ করব বা ঝগড়াঝাটি করব না। অনেকে থাকে না, স্কুলে গিয়েও কথা টথা বলে, বেশি বলবো না, কারণ কি অন্য একজন প্রশংসা পাচ্ছে সে ভালোভাবে আছে বলে। তাহলে এই যে অনুকরণ করা বা ইমিটেশন করা, এই তত্ত্বটি কে দিয়েছেন? অ্যালবার্ট বান্ডুরা। নেক্সট আমাদের আসছে বি.এফ. স্কিনার। স্কিনারও এসেছে একবার পরীক্ষায়। স্কিনার বলছেন কি আচরণবাদ বা বিহেভিয়ারিজম সম্পর্কে। দেখুন, অনেকটা একই রকম মনে হবে, কিন্তু বান্ডুরা বলছেন অনুকরণ করে শেখা, আর স্কিনার বলছেন পুরস্কার বা শাস্তি দিয়ে শেখা। পুরস্কার বা শাস্তি মানে কি? আমরা যখন দেখছি যে ক্লাসে দেরি করে আসলে, এখন তো মারামারি বন্ধ আছে, উঠবস করানো হচ্ছে বা বাইরে কান ধরে দাঁড়ানো হচ্ছে কিংবা গার্জেন কল হচ্ছে, তাহলে এটা কি শাস্তি? তার মানে তার পরের দিন সে ঠিকঠাক সময় স্কুলে চলে আসবে। আর আরেকটি বি.এফ. স্কিনারের তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে দক্ষতা অর্জনের মতো মানুষ ভাষাও শেখে অভিজ্ঞতার মাধ্যমে। অভিজ্ঞতার মাধ্যমে মানে তার বারবার ধরে কোনো একটা কাজ করছে বা কোথাও শুনছে, শিখছে, সেখান থেকে যে অভিজ্ঞতা, তার মাধ্যমে কিন্তু মানুষ ভাষা শিখছে। এটি কে বলছেন? এটি বলছেন স্কিনার। নেক্সট আমরা আসছি জন ডিউই। জন ডিউই বিশেষ করে আপনারা যদি 2020 এনইপি মনে করেন যে লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শেখা, সেটি হচ্ছে জন ডিউই বলেছেন কাজের মাধ্যমে শেখা। মানে আমরা কাজটি করতে করতে শিখব, অনেকের সাথে কথা বলতে বলতে আমাদের ভাষার একটা উন্নতি হবে, বা যেটা বাচন দক্ষতা বা কথন দক্ষতা, তার মধ্যে ফ্লুয়েন্সি আসবে। তো এই ব্যাপারটা বলছেন জন ডিউই, অর্থাৎ কাজ করার মাধ্যমে শেখা, লার্নিং বাই ডুইং। এই যে ওয়ার্ডটা লার্নিং বাই ডুইং, দেখবেন এটা এনইপি 2020তেও কিন্তু আছে, খুব বেশি পরিমাণেই আছে। নেক্সট মনোবিদ হচ্ছে জেরোম ব্রুনার। তিনি সবসময় বলছেন ডিসকভারি, অন্বেষণমূলক শিক্ষা মানে হচ্ছে ডিসকভারি লার্নিং বা সক্রিয় প্রক্রিয়া, যেখানে শিশু নিজেই আবিষ্কার করেন। মানে কি, ধরুন আমরা একটা কোনো কিছু আঁকছি, আঁকতে আঁকতে বুঝতে পারছি না যে এটা কীভাবে শেপ দিলে দুর্গা ঠাকুরের মুখটা ঠিকভাবে হবে, কিন্তু করতে করতে দেখবেন নিজেরই মনে হবে আচ্ছা চোখটা এরকম আঁকলে ভালো হতো, বা অঙ্কটা এইভাবে করলে ভালো হতো। যখন আমরা লসাগু গসাগু করি বা অনেকে নামতা যখন শিখি, আমরা যখন নিজেরা একটা পদ্ধতি আবিষ্কার করি যে এইভাবে আমি মনে রাখতে পারছি,
তাহলে সেই যে ডিসকভারি, অন্বেষণমূলক যে শিক্ষা, সে সম্পর্কে যিনি বলেছেন তার নাম হচ্ছে জেরম ব্রুনার। ব্রুনারের থিওরি হচ্ছে ডিসকভারি লার্নিং। নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট, লে ভাইগটস্কি যেরকম ইম্পর্টেন্ট সেরকমই ইম্পর্টেন্ট হচ্ছে নোয়াম চমস্কি। কারণ ইনার এই জিনিসটা LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এটা প্রচুরবারই আসে, প্রচুর পরিমাণে CDP-তেও আসে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেডাগগিতেও আসে। তাহলে ভাষা শেখার ক্ষমতা এই যে জন্মগত, পিয়াজে বলছেন যে যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী তারা নিজেরা নির্মাণ করছে, আর চমস্কি বলছেন যে এটা জন্মগত তাদের ক্ষমতা বা জন্মগত তাদের দক্ষতা। তাহলে এই যে জন্মগত দক্ষতা বা অর্জন যে ব্যাপারটা, অ্যাকুইজিশন, অর্জন, এই কথাটি কিন্তু নোয়াম চমস্কি বলেছেন। তিনি আর কি বলেছেন, তিনি LAD সম্পর্কে বলেছেন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যে অ্যাকুইজিশন কথাটা আমরা আগে পড়েছি ভাষা অর্জন এবং ভাষা শিখনের সময়। তাহলে ভাষা অর্জন এই সম্পর্কে কে বলছে, এই সম্পর্কেও কিন্তু নোয়াম চমস্কি বলছে, ভাষা অর্জন সম্পর্কে। কোন ভাষার কথা আমরা অর্জন করে থাকি আর কোন ভাষার কথা নোয়াম চমস্কি বলছেন? দেখুন, অর্জন মানে আমরা জানি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কোনো কিছু পড়ে বা কোথাও থেকে শিখি না, যেটা আমরা অটোমেটিক শিখছি, কোনো নিয়ম নীতি না মেনেই যেটা শিখছি, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে শিশুরা যখন প্রথম ভাষা শেখে মানে 4-5 বছরের মধ্যে, সেটা হচ্ছে জন্মগত ক্ষমতা। এটি কে বলছেন? এটি মনোবিদ নোয়াম চমস্কি বলছেন। নেক্সট হচ্ছে মাইকেল কোল। মাইকেল কোল বা অনেক জায়গায় মাইকেল কোলে বলে। তিনি বলেছেন কালচারাল হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে, মানে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপরই শিশুর শেখা নির্ভর করছে। তার মানে তিনি কি বোঝাতে চাইছেন, যদি আমি একা বাঙালি হই এবং আমার চারপাশে সবাই বিহারিতে কথা বলে বা ভোজপুরিতে, তাহলে আমি অটোমেটিকলি কিন্তু সেটা শিখে যেতে পারি। বা আমার বাড়িতে ধরুন সবাই কম বেশি ইংলিশে কথা বলছে, তাহলে দেখবেন আমি ইংলিশটা শিখে যাচ্ছি। বা পাঞ্জাবিতে কথা বলে, দেখবেন আমি পাঞ্জাবি শিখে গেছি। তাহলে মাইকেল কোলে বলতে চাইছেন যে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর কিন্তু নির্ভর করছে ভাষার পেডাগগি, বা এই যে শিশু শিক্ষার্থীরা যেভাবে ভাষা শিখছে সেটা কার উপর ডিপেন্ড করছে? সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর খুব ভালো করে ডিপেন্ড করছে। নেক্সট এবং ইম্পর্টেন্ট টপিক বা সাব টপিক হচ্ছে জিম কামিন্স। জিম কামিন্সের এই দুটি সাব টপিক থেকে অনেকবারই কোশ্চেন এসেছে, বিগস অ্যান্ড কাল্প। বিগস কি? বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস। এই যে আমরা বন্ধুদের সাথে গল্প করি অনেকক্ষণ ধরে, এর নামে তার নামে যে বলে বেড়াই, এগুলো কিন্তু হচ্ছে বিগস। মানে হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তা, যা 1-2 বছরের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়, যেটা আমরা একে অপরের সঙ্গে বলে থাকি আর কি, সেটাকে বলা হচ্ছে বিগস। এই যে এর ফুল ফর্মটা কি দেখুন, বেসিক ইন্টারন্যাশনাল নয় কিন্তু বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। আই ফর ইন্টারপার্সোনাল মানে কি? যখন একে অপরের সঙ্গে আমরা কথাটা বলছি, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। বেসিক মানে কি? যেটা নর্মালি আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকছি, যেরকম তুমি কেমন আছো, কি করছো, আচ্ছা আজকে স্কুলে কি হয়েছে, আজকে কলেজে কি হয়েছে, নর্মাল যে সমস্ত কথাবার্তা, সেটাই হচ্ছে বিগস, যেটা আমরা 1-2 বছরের মধ্যে খুব সহজেই শিখে ফেলি। কিন্তু শুধু এটুকু জানলেই কি সব কিছু বোঝা হয়ে যাবে? সেটা কিন্তু নয়। দ্বিতীয় এবং আরও জটিল অংশটি হলো ক্যাল্প। ক্যাল্প ফর কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তার মানে কি? এই ভাষা ব্যবহার হয় স্কুলের পড়াশোনায়, যেরকম কোনো ইতিহাসের প্রশ্ন বোঝা কিংবা গণিতের সমস্যার সমাধান বা অর্থনীতির কোনো কিছু নিয়ে আলোচনা। এই একাডেমিক যে ভাষা, এটি শিখতে সময় লাগে 5 থেকে 7 বছর। জিম কামিন্স মনে করেন যে একজন শিক্ষার্থী যদি শুধুই দৈনন্দিন ভাষা শিখে তবে সে হয়তো বন্ধুদের সাথে সহজেই কথা বলতে পারবে, কিন্তু একাডেমিক পরীক্ষায় সে পিছিয়ে পড়বে। তাই শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শুধু মুখের ভাষা শেখানো নয়, বরং ধাপে ধাপে শিক্ষার্থীদেরকে একাডেমিক ভাষায় দক্ষ করে তোলা। এটা বুঝলেই আমরা আরও ভালোভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারবো। তাহলে কি বিগস এবং ক্যাল্প দুটোই কিন্তু সম পরিমাণে ইম্পর্টেন্ট। শুধু দৈনন্দিন কথাবার্তা জানলেই কিন্তু শিশু শিক্ষার্থীদের হবে না,
তাদেরকে পড়াশোনা, বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, আরও যা যা সাবজেক্ট আছে, ভূগোল, দর্শন শাস্ত্র, সব কিছু, গণিতের মতো বা একাডেমিক কঠিন ভাষা শেখা সমস্ততেই কিন্তু শিশু শিক্ষার্থীদেরকে দক্ষতা তৈরি করতে হবে। এবং বিক্স এবং ক্যাল্প সম্পর্কে কে বলেছেন? জিম কামিন্স বলেছেন। বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল এবং কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই দুটোর ফুল ফর্মও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর কামিন্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিওরি যেটা, সেটা হচ্ছে ভাষার পারস্পরিক নির্ভরশীল তত্ত্ব। মানে একটি ভাষা আরেকটি ভাষার উপর ডিপেন্ড করছে, বা প্রথম ভাষা দ্বিতীয় ভাষার উপর ডিপেন্ড করছে। একজন শিক্ষার্থী তার প্রথম ভাষা থেকে দ্বিতীয় ভাষা শেখার সময় অনেকটাই সাহায্য পেয়ে যায়। দুটি ভাষা যেন দুটি গাছের ডাল, কিন্তু তাদের মূল একটাই। অর্থাৎ যদি শিক্ষার্থী মাতৃভাষার শক্ত ভিত্তি থাকে, মানে আপনি যদি বাংলাটি খুবই ভালো করে জেনে থাকেন, তাহলে দেখবেন আপনি যখন দ্বিতীয় ভাষা শিখছেন, সেটা ইংলিশ হোক, সংস্কৃত হোক, বিহারি হোক, ভোজপুরি, পাঞ্জাবি, যাই হোক, তখন কিন্তু আপনার দেখবেন খুব সুবিধা হচ্ছে। দুটি ভাষার মধ্যে জ্ঞান, দক্ষতা ও ধারণা পারস্পরিকভাবে কিন্তু নির্ভরশীল। এই লাইনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বোঝাচ্ছে যে জিম কামিন্সের ভাষার পারস্পরিক নির্ভরশীল তত্ত্ব হিসেবে, যে দুটি ভাষার মধ্যে জ্ঞান, দক্ষতা ও ধারণা পারস্পরিকভাবে একে অপরের উপর নির্ভরশীল। তাই মাতৃভাষাকে অবহেলা না করে বরং তা ব্যবহার করেই দ্বিতীয় ভাষাটি শেখানো উচিত। আপনাকে যদি প্রথম থেকেই ইংলিশ শেখানো হচ্ছে, অথচ আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে নর্মালি যেমন বাংলাতে কথা বলা হয়, আমি প্রথম থেকে ইংলিশ শিখছি দেখবো কিছুই বুঝতে পারছি না। কিন্তু যদি আমি আগে মাতৃভাষায় ভালো করে শিখি, তারপর আমি সেটাকে ট্রান্সলেটিং যে পদ্ধতি, ট্রান্সলেট করে যখন ইংলিশ ভাষাটা শিখছি, যে হচ্ছে ভাত মানে রাইস বলা হয়, জল মানে ওয়াটার বলা হয়, তখন কিন্তু আমার শিখতে বা বলতে সুবিধা হবে। আমি স্কুলে গিয়ে প্রথমেই রাইস, ওয়াটার, ওয়াটারমেলন, বা RISE রাইস মানে সূর্য ওঠা, আবার RICE রাইস মানে চাল, সব যখন একসাথে শিখব, তখন কিন্তু আমাদের অসুবিধা হবে, তখন হচপচ বা খিচুড়ি হয়ে যাবে। সুতরাং প্রথমে কি বলা হচ্ছে, এখানে মাতৃভাষার উপর জোর দেওয়া হচ্ছে। এবং আমরা জানি NCF 2005 হোক বা NEP 2020 হোক, সবেই কিন্তু মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মাতৃভাষাকে অবহেলা না করে বরং তা ব্যবহার করে দ্বিতীয় ভাষাটি শেখানো উচিত। এটা হলো ভাষার পারস্পরিক নির্ভরশীল তত্ত্ব, যেটা জিম কামিন্স বলেছেন। নেক্সট আরেকজন ইম্পর্ট্যান্ট মনোবিদ হলেন স্টিফেন ক্রাশেন। স্টিফেন ক্রাশেন কি বলেছেন? তার ভাষা নিয়ন্ত্রণ প্রকল্প বা মনিটর মডেল, তার মোট 5টি উপাদান আছে আর কি এই মডেলটির। তো ভাষা নিয়ন্ত্রণ প্রকল্প নামে তার মডেলটি পরিচিত। এই 5টি উপাদানের মধ্যে প্রথম উপাদানটি হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, মানে হচ্ছে জ্ঞান বনাম শেখা। জ্ঞান মানে কি? যেটা হচ্ছে আমরা অ্যাকোয়ার করি, অর্জন করি। আর শেখা মানে কি? সেটা হচ্ছে শিখন। ভাষা শেখার তিনি কি বলছেন, দুটি উপায় আছে। সেটা কি? প্রথম হচ্ছে, যেভাবে ছোটবেলায় আমরা সবার মুখ থেকে শুনে শুনে ভাষা শিখছি, মাতৃভাষা শিখছি, প্রাকৃতিকভাবে অটোমেটিক্যালি আমরা সেটা শিখছি। আরেকটা হচ্ছে বই পড়ে মুখস্থ করে শেখা বা গ্রামার শেখা, পরীক্ষার জন্য যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এই যে আমরা এত কিছু পেডাগোগি পড়ছি, এটা কিন্তু আমরা শুনে শুনে শিখছি না, এটা আমরা আমাদের মাথার মধ্যে একটা উদ্দেশ্য আছে যে আমাকে পরীক্ষা এটা পড়ে লিখে আসতে হবে, সেই জন্য আমরা শিখছি। তাহলে এই দু প্রকার লার্নিংয়ের কথা বলা হচ্ছে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস বা জ্ঞান বনাম শেখা বা শিখন তত্ত্ব। এটা হলো প্রথম তত্ত্ব। যেরকম উদাহরণ দিয়ে যদি বলি, যে কোনো একটা শিশু বাড়িতে বলছে আমি খেলতে যাচ্ছি, সেটা যদি সে নিজে নিজে শিখছে তাহলে সেটা একটা ব্যাপার। বা সে যদি স্কুলে গিয়ে শিখছে যে ফার্স্টে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, বাক্যের গঠন কিভাবে হয় যখন শিখছে, সেটা কিন্তু তার শেখন হচ্ছে। এছাড়াও আমরা শিখন, অর্জন, এগুলো সম্পর্কে আগে একটা টপিকে আলোচনা করে নিয়েছি। নেক্সট 2 নাম্বার তার উপাদানে কি আছে, মনিটর হাইপোথিসিস। এটা এবার পরীক্ষায় এসেছিল, আই থিঙ্ক 2024 রিসেন্টলিও এসেছিল, ডিসেম্বর 2024-এ, যে নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্পটি কার। জাস্ট নামটা এসেছিল শুধু, যে এটা ক্রাশেনের তত্ত্ব। মনিটর হাইপোথিসিস মানে কি, শেখা অংশটি কেবল তখনই কাজে লাগে যখন আমরা আমাদের কথাটা সম্পাদন করি।
বা যখন ভুল বলে দিই, যে আমি বেসিক ইন্টারন্যাশনাল বলে দিলাম, ইন্টারপার্সোনাল না বলে, মানে কি আমার ব্রেনে বলছে যেটা আমি ভুল বলছি, ইন্টারপার্সোনাল লেখা আছে, আমি হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আমার মাথায় অন্য কিছু চলছে, আমি ইন্টারন্যাশনাল বলে দিচ্ছি। এটা কিন্তু মনিটর হাইপোথিসিস, মানে আমার ব্রেন সবসময় বলছে যেখানে আমি ভুল করছি কিনা, সেটাকে বলা হচ্ছে মনিটর হাইপোথিসিস। মানে আমরা যখন ভাষা ব্যবহার করছি তখন মনের ভেতরে কেউ না কেউ একটা টিচার হিসেবে বা পরিদর্শক হিসেবে কাজ করছে, যে ভুলটা ধরার বারবার ধরে চেষ্টা করছে। আমরা যদি বলি যে সে স্কুলে যায়, তখন আমার মাঝে মাঝে মনে হবে যে না, এটা তো সে স্কুলে যাই এটা বলা ঠিক হবে না, সে স্কুলে যায় এইটা বলা ঠিক হবে। যেমন আমি এখানে যেমন লেখা আছে ক্লাসে গ্রামার শেখা, আমি ধরুন এটা ঠিকঠাকভাবে না বলতে পেরে বলে দিলাম ক্লাসে গ্রামার তারা শিখলো হবে, আমি ধরুন বলে দিলাম তারা ক্লাসে গ্রামার শিখি, কিন্তু তারা ক্লাসে গ্রামার শিখি এরকম বলে তো কিছু হয় না, তখনই আমার মনে হবে যে আমি এটা ভুল বলছি। এটা আপনাদেরও অনেক সময় মনে হয়ে থাকে, দেখবেন কথা বলার সময় বা কখনো কিছু লেখার সময় যে এই ওয়ার্ডটা তো ভুল লিখে দিলাম, তাহলে এটা আপনাকে কে বলছে? সেটা আপনার মনের ভিতর একটা পরিদর্শক যে সে কাজ করছে। এটাই হচ্ছে মনিটর হাইপোথিসিস বা নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প। আর আজকে আমরা যেগুলো পড়ছি সমস্ত কিছুই ভাষা পেডাগোগির ক্ষেত্রে কিন্তু পড়ছি। তাহলে মনিটর হাইপোথিসিস এটা আপনাদের সবার সাথেই হয়ে থাকে, আপনারা নিজেরাই বুঝতে পারেন যেটা ভুল বলা হয়ে গেল বা এটা ভুল বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বা প্রাকৃতিক ক্রম। ভাষার কিছু নিয়ম নির্দিষ্ট আছে বা একটি ক্রম আছে যেটাকে বদলানো যায় না। আমরা প্রথম দিনই রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের উপন্যাস পড়তে শুরু করিনি, প্রথমে ওই সহজ পাঠের অবাক অখ পড়েছি, তারপর হয়তো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ অনেক নতুন নতুন বানান শিখেছি, বাক্য শিখেছি, তারপর ছোট ছোট অনুচ্ছেদ প্রবন্ধ রচনা এইসব পড়াশোনা করেছি, তারপরে গিয়ে গল্প বা উপন্যাস পড়েছি। তাহলে এই যে ক্রম, এই ক্রমটিকে বলা হচ্ছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বা প্রাকৃতিক ক্রম তত্ত্ব বা স্বাভাবিক ক্রম তালিকার তত্ত্ব। মানে ভাষা শেখার একটা স্বাভাবিক ধারা আছে, প্রথমে আমরা সহজ জিনিস শিখি, পরে আরেকটু কঠিন, তারপরে আরেকটু কঠিন, এইভাবে আমরা সহজ থেকে কঠিনের দিকে চলে যাই। শিশুরা আগে শেখে এটা আমার বই, তার কিছুদিন পরে তারা বলে এই বইটি আমার নিজের, যা আমি হয়তো লাইব্রেরি থেকে নিয়েছি বা বাজার থেকে কিনে এনেছি। তাহলে কি প্রথমে আমরা সহজ গঠনে আসি এবং তারপর জটিল বাক্যে আসি। অঙ্কের ক্ষেত্রেও যদি দেখবেন শিশুরা প্রথমে 1 2 3 4 শিখছে, তারপর হয়তো একটু যোগ শিখছে, বিয়োগ শিখছে, তারপরে নামতা শিখছে, তারপরে গিয়ে সরল করছে। তাহলে এই যে সহজ থেকে কঠিনের দিকে যাওয়া, এই যে প্রাকৃতিক ক্রম, সেটি হচ্ছে ক্রাসেন আর কি, স্টিফেন ক্রাসেনের 3য় নম্বর তত্ত্ব ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। আমরা পরবর্তী তত্ত্বে চলে যাব, টোটাল কিন্তু এনার 5টি তত্ত্ব। নেক্সট হচ্ছে ইনপুট হাইপোথিসিস। শিক্ষার্থীকে এমন ভাষা ইনপুট দিতে হবে যা তাদের বর্তমান স্তরের একটু ওপরে, অর্থাৎ যদি কোনো ছাত্র আই স্তরে থাকে তাহলে তাকে I+1 স্তরের ভাষা দিলে সে নতুন জ্ঞান আহরণ করবে। মানে ধরুন যে যোগ শিখে গেছে তাকে যদি আপনি রোজ রোজ দেন তাহলে সে নতুন জ্ঞান কি করে পাবে? যে যোগ শিখেছে তাকে তারপর গুণ শেখাবো, তারপর ভাগ শেখাবো, এই যে পরপর এক একটা নতুন নতুন স্তর, যে তাকে বলা হচ্ছে ইনপুট হাইপোথিসিস। শেখার জন্য যেরকম ভাষার প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তাতে একটু চ্যালেঞ্জিং হতে হবে। প্রথমে অ আ পড়া যখন বাচ্চারা শিখছে তার একটু পরেই তাকে দেখবেন দুটো যেন থাকে লেখা, যেমন বই পড়া, ইট জল খাবো, এই সমস্ত জিনিস শেখানো হচ্ছে। তারপরেই দেখবেন যেন তাদের 3টে 4টে করে শব্দ থাকে, দিয়ে একটা বাক্য তৈরি করে বলা হচ্ছে। প্রথমে কেউ বলল আমি ভাত খাই, তারপরে বলল আমি প্রতিদিন দুপুরে ভাত খাই, তাহলে কি সে একটু চিন্তা করে বুঝে বলছে। তাহলে এই রকম তথ্য পেতে গেলে ভাষা শেখা সবসময় এগিয়ে চলবে। মানে কেউ যদি আই স্তরে থাকে তাহলে তার কাছে একটা চ্যালেঞ্জিং স্তর I+1 রাখতে হবে। যেরকম গেমিংয়ের এখন কিছু লেভেল হয় না, লেভেল 1 2 3 4, তাতে কি আমাদের ব্রেনটাকে যেন ইউজ করা হয়, সেরকম ভাষার ক্ষেত্রেও সেম জিনিস হয়। আমরা
প্রথমে একটা স্তরে থাকি, তারপর আরেকটা চ্যালেঞ্জিং স্তরে চলে যাই। আপনারা যদি পরীক্ষার ক্ষেত্রেও দেখে থাকেন, আপনারা এখন পড়ছেন সিটেট দেবেন। সিটেট কেন দেবেন? অবভিয়াসলি বিপিএসসি, ইউপিএসসি বা ইউপিএসসি নয়, এখানে ইউপিএসসি মানে উত্তরপ্রদেশের যে এসএসসি আর কি, বা রিট, সুপার টেট, এগুলো দেওয়ার জন্য। তাহলে কি এগুলো হচ্ছে I+1 স্তর। 5 নম্বর তত্ত্ব হচ্ছে এফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস বা আবেগজনিত ফিল্টার তত্ত্ব। আবেগজনিত মানে ধরুন প্রচুর ভয় পেয়ে গেছি কোনো কারণে, বা উদ্বেগ আছে, কিংবা আত্মবিশ্বাস নেই, বা আমার বাড়ির পাশে ধরুন প্রচুর জোরে মাইক বাজছে, তো আমার মাথাটা একটু হলেও ডিস্টার্ব হবে, আর মনে হবে যে আমি কেন এখন ভিডিওটা বানাচ্ছি। এইটা হচ্ছে আবেগ। তাহলে আবেগজনিত ফিল্টার তত্ত্ব, এটা হচ্ছে স্টিফেন ক্রাসেনের 5 নম্বর তত্ত্ব। যেমন এখনই আমার বাড়ির পাশে কোনো টাইলসের বা কিছুর কাজ চলছে, যার জন্য অনেক আওয়াজ আসছে। তো এখন আমার মনে হচ্ছে এখন ভিডিওটা না করলেই ভালো হতো। তাহলে এটা কি? এটা হচ্ছে আবেগজনিত ফিল্টার তত্ত্ব, যেটা কে বলছেন? স্টিফেন ক্রাসেনের 5 নম্বর তত্ত্ব। এবার এটা যদি আমি বাস্তব ক্ষেত্রে মানে অ্যাজ আ টিচার যদি আমি বলি, এটা খুব প্রভাব ফেলে। ধরুন একজন ছাত্র বা ছাত্রী আছে, যে বিশেষ করে আমি অঙ্কতেই দেখেছি অনেকের ভীতি থাকে, বা ইংলিশে বিশেষ করে। বাকি সাবজেক্টগুলো সোজা সেটা নয়, বাকি সাবজেক্টগুলো শিক্ষার্থীরা মন থেকে অনেক ভালোবেসে পড়ে, হয়তো এই দুটোকে ভালোবাসতে চায় না, অঙ্ক আর ইংলিশকে ভয় পায়। কেউ ধরুন একটা উত্তর 5+2 কত, 7-এর জায়গায় হয়তো 10 বলে দিল ভুল করে, তখন অনেকেই দেখবেন হাসছে পাশ থেকে। সেই যে ছাত্রছাত্রীটা তখন ভাববে যে আমি ভুল বললেই সবাই হাসে, তাহলে কিন্তু সে আর পরের বার মুখ খোলার সাহস পাবে না। এখানে আবেগজনিত ফিল্টার তত্ত্ব বলতে এটাই বোঝানো হচ্ছে যে মানুষের ভাষা শিক্ষায় কখন বাধা আসে, যখন সে উদ্বেগ, ভয় বা আত্মবিশ্বাসের অভাব ফিল করে। এই যে সিটেট পরীক্ষা দেও, অনেকে পরীক্ষা দিতেই যায় না। কেন যায় না? কারণ তাদের আত্মবিশ্বাস নেই। এটাই হচ্ছে আবেগজনিত ফিল্টার তত্ত্ব। মানুষের আত্মবিশ্বাস সবার আগে দরকার। কেউ আমি ভুল বলে দিলাম বলে হেসে ফেললো, সেটা নিয়ে কখনো ভাবা উচিত নয়। না হলে আমাদের শেখার পথে এগুলোই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। ভুল কখনোই শেখার পথে বাধা নয়, সেটা অ্যাজ আ টিচারই হোক বা অ্যাজ আ স্টুডেন্টই হোক। সবসময় এটা ভাবা উচিত যে আমি ভুল বলেছি মানেই তো আমি শিখছি কিছু, সেটা অ্যাজ আ টিচার হিসাবেই হোক বা অ্যাজ আ স্টুডেন্ট হিসাবেই হোক। এই তত্ত্বটা, এই 5 নম্বর তত্ত্বটা এই জন্য এত বেশি করে ইম্পর্টেন্ট যে শিক্ষককে বা শিক্ষিকাকে এই জায়গাতে অনেকটা সেন্সিটিভ হতে হবে। শিক্ষক বা শিক্ষিকা যদি বলেন যে ভুল করাই তো শেখার অংশ, বা তোমরা কেন এটা নিয়ে হাসাহাসি করছো, তাহলে কিন্তু সে কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার হওয়া উচিত। এই যে আমরা যখনই কোনো টিচারের রচনা পড়তাম, ওখানে লেখা থাকতো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো সবার আগে ফ্রেন্ড হতে হবে টিচারকে। আর এই যে 5 নম্বর তত্ত্ব হিসেবে, যখনই কেউ যদি ভুল বললে বাকিরা যদি হাসে, সেই সময় আমাদেরকে ওই স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে হবে। তাহলে ভাষা জ্ঞানের জন্য প্রাকৃতিক ইনপুট, স্বাভাবিক পরিবেশ এবং কম চাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রামার শেখাচ্ছে ব্যবহার ও বোঝা হচ্ছে বেশি কিন্তু জরুরি। এটা কে বলেছেন? এটা কিন্তু ক্রাসেনের যে তত্ত্ব, তার কিন্তু একটা সাবলাইন বলতে পারেন। আপনাদের মনে রাখতে হবে টোটাল 5টি তত্ত্ব। এটাকে আপনি শর্টে অ্যামনিয়া দিয়ে মনে রাখতে পারেন, AMNIA। অ্যামনিয়া মানে ফার্স্টেই ছিল আমাদের অ্যাকুইজিশন, তারপরে ছিল মনিটরিং তত্ত্ব, তারপরে কি ছিল? ক্রম বা তালিকার তত্ত্ব, তারপরে এই যে I দিয়েছিল ইনপুট হাইপোথিসিস, এবং A দিয়েছিল অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এই 5টা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসছি লর্ড মেকলের কথায়। লর্ড মেকলে কি বলেছেন? যে ভাষার ব্যাকরণ ঠিকভাবে না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নিতে পারে। এটা আমাদের ক্ষেত্রে বলবো, আমাদের যেরকম ইংলিশ হয়, দেখবেন যারা প্রথম স্পোকেন ইংলিশ বলছে, আমি দেখেছি তাদের কিন্তু গ্রামারের দেখবেন হয়তো অতটা ঠিকঠাক নেই, কিন্তু তারা ভাষাটা ফ্লুয়েন্টলি বলে দিচ্ছে। কারণ কি? এটাই হচ্ছে লর্ড মেকলে মনোবিদ বলেছেন যে ভাষার ব্যাকরণ ঠিকভাবে না জেনেও কিন্তু একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নিতে পারে। যেরকম আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, যখন আমি বিহারি ভাষাটা শিখেছি, মানে যেটা হিন্দি ভাষা আর কি, আমি হয়তো ঠিকঠাক জানি না, বা আমাদের দেখবেন আমাদের সবাইকেই বলে যে আসবে বা আসবেন এরকম, কিন্তু তাদের হচ্ছে আতি হ্যায়, আতা হ্যায়, এই যে একটা ডিফারেন্স আছে। এটা আমারও প্রথম অনেক প্রবলেম হতো, কিন্তু
আমি হয়তো সঠিক ব্যাকরণটা ঠিকভাবে জানি না, যে কখন আতা হে হচ্ছে, হয়তো ছেলেদের ক্ষেত্রে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে আতি হে হচ্ছে, সেম। কিন্তু আমাদের বাংলায় তো দুজনকেই বলছে যে আসছে বা যাচ্ছে। এইভাবে যে এই যে পদ্ধতি, মানে ব্যাকরণটা ঠিকভাবে না জেনেও যখন একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নিতে পারে, তাকে মানে এই যে তত্ত্বটা, সেটা কে দিয়েছে? লর্ড মেকলে দিয়েছে। এছাড়াও এই মনোবিদরা ছাড়াও বাংলা ভাষার যে পেডাগগি, তাতে আরও কিছু জনের নাম উল্লেখ আছে, যেরকম মহাত্মা গান্ধীজি, যিনি বলেছিলেন কি একটি প্রচুর ইম্পর্ট্যান্ট কোটেশন, যেটা এনইপি 2020 সাথেও খুবই যথোপযুক্ত, যে মানুষের মাতৃভাষায় জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের। এই কোশ্চেনটা একবার এসেছিল। এছাড়া বিভিন্ন মনোবিজ্ঞানীদের মতে মেধাবী ছাত্রদের উচ্চারণ ও শব্দ ভাণ্ডার বেশি ভালো হয়, কিন্তু এটাও দেখুন কার প্রকল্পে পড়ছে, এটা আপনাদের জন্য হোম টাস্ক। যে কে একটু আগে আমরা পড়লাম যে কোন মনোবিদ বললেন যে পরিবেশ যেটা, সেটা অনেকটা বেশি নির্ভর করছে যে একটা বাচ্চা কতটা ভালো ভাষা শিখবে। এটা কিন্তু সেই জিনিসই, এই যে বলছে মেধাবী ছাত্রদের উচ্চারণ ও শব্দ ভাণ্ডার বেশি ভালো হয়। এরপরে আমরা প্রতিদিনের মতো পিওয়াইকিউতে আসব, কিন্তু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, তো পিওয়াইকিউ আমি নেক্সট দিন করাবো। আজকে জাস্ট আমি 3টে পিওয়াইকিউ বলে এটা স্টপ করে দেবো। দেখুন ডিসেম্বর 24 এক্ষুনি আমরা পড়লাম এলএডি ধারণার সাহায্যে কোনটি ব্যাখ্যা করা হয়নি সেটা এখানে বলতে বলা হয়েছে। তাহলে অপশানে কি আছে? 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিক্ষণে সমর্থ হয়, কিভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শেখে, কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাইতে অধিক হয়, ফোর্থ অপশন কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শেখে। তো এর উত্তরটি কি হবে? এর উত্তরটি হবে এই যে কিভাবে শিশুরা অলঙ্কৃত ভাষা শেখে। কেন? ল্যাড মানে আমরা জানি অ্যাকুইজিশন, যেটা সে অর্জন করছে, আর অলঙ্কৃত ভাষা আমরা শিখি, এটা কিন্তু অ্যাকুইজিশন নয়। এখানে বলা হয়েছিল কোনটি ব্যাখ্যা করা হয়নি, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে ব্যাখ্যা করা হয়নি, অপশন নাম্বার 2। দেখুন এক্ষুনি কিন্তু মনিটর হাইপোথিসিস হয়ে গেল, এক্ষুনি এটা নীল রঙের বক্স চলে এসেছিলো এখানে, তখন মনে হলো কিনা যেটা কি করে চলে এলো। তাহলে এটা কিন্তু অ্যামনিয়া, মানে 2nd নাম্বার তত্ত্ব স্টিফেন ক্রাশেনের। নেক্সট আমরা পড়ছি 115 জেডপিডি। বলেছেন ক্রাশেনের তথ্য প্রকল্পগুলির কোনটি ভাইগটস্কির জেডপিডি এর সঙ্গে সদৃশ্য। তাহলে কোনটি এর সঙ্গে সদৃশ্য? জেডপিডি মানে কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে যেখানে আমরা দক্ষতার একটা সীমা নির্ধারণ করে দিচ্ছি। আর আমরা ক্রাশেনের তত্ত্ব 5টা তত্ত্ব এক্ষুনি পড়লাম। তাহলে কি এটা আমরা কি বোঝানো হচ্ছে? এখানে ইনপুট হাইপোথিসিস বা তথ্যকে অন্তর্ভুক্তিকরণ, একটা তথ্য দেওয়া হচ্ছে বা একটা হেল্প যখন দেওয়া হচ্ছে, সেই যে ব্যাপারটা এখানে কার সাথে সদৃশ্য সেটা বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার 4 এর সাথে সদৃশ্য। এটা আপনারা আরও 2-3 বার দেখুন, পড়ুন, তারপরে বুঝতে পারবেন যে কেন 4 নম্বরটা হলো। এটা সোজা কোশ্চেন নিলে ভালো হয়। আচ্ছা সোজা কোশ্চেন, কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তত্ত্ব এক্ষুনি আমরা পড়লাম। তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর পরস্পর নির্ভরশীল? এটা আপনারা সবাই জানেন, প্রথম এবং দ্বিতীয় ভাষা পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে এখানে কি বলেছে? অপশন নাম্বার 1 প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা, দ্বিতীয় ভাষা, এটা তো শুধু দ্বিতীয় বলে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় ভাষার অন্তর্ব্যক্তিক দক্ষতা, এটা কিছুই হয় না। বোধ পরীক্ষণ তো একদমই নয়। তাহলে কি হবে? এটা সোজা প্রশ্ন ছিল অপশন নাম্বার 1 প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা, এরা পরস্পরের উপর নির্ভরশীল, এবং এটা জিম কামিন্স বলেছেন। আমরা আরেকটা সোজা দেখে কোনো প্রশ্ন নিয়ে নিই, বাকি পিওয়াইকিউগুলো আমরা পরের দিন করবই। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো কোশ্চেন, এটাই আমি হোম টাস্ক দেবো আপনাদের জন্য। দেখুন কোশ্চেনে কি বলা হয়েছে? সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণাটি কার? পানিনি, স্কিনার, ভাইগটস্কি, নাহলে কোহলবার্গ। এই যে কোহলবার্গ, ইনার সম্পর্কে আমি এখানে কিছু বললাম না, কারণ কোহলবার্গ ভাষা তত্ত্ব সম্পর্কে সেরকম কিছু বলেননি। ইনার 3টে লেভেল আছে আর কি, স্তর, কোহলবার্গের থিওরি, যেটা এখান থেকে সিডিপিতে প্রচুর প্রশ্ন আসে। এটা কিন্তু সিডিপির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা নাম, কোহলবার্গ। আচ্ছা তাহলে আমাদের হোম টাস্ক হচ্ছে 107 নম্বর কোশ্চেন ফ্রম জানুয়ারি 2021, সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণাটি কার সাথে সম্পর্কিত? তাহলে আজকে আমরা বিভিন্ন মনোবিদ সম্পর্কে জানলাম,
কারোর যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। PYQটা আমরা নেক্সট দিন করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।